অবরুদ্ধ নিশীথ। লেখনীতে তেজস্মিতা মূর্তজা। পর্ব সংখ্যা 15। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গুমট করে তুলেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল। আবার এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতেছি, ওইটার পেছনে সাহস দেখাই আবার চুপ কইরা আছো? ঠিক না। হাত বাড়াই পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার। তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধ হয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবুও অন্তু বোধ হয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল্য এলো অন্তুর নিজের ওপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তুকে এত লোক দেখবে যে চেহারাটা তার নিজের পছন্দ। কিন্তু বাধা দিল না। এখন নেকাবটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। দু চোখে তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা দুটোই অনুভব করলো না সে। পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবাই এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খচখচে দেওয়ালে। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, ন্যাকামি মারাস? এক টানে খুলে নয়, বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে, যেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়। আর নজর ফেরায় না। পলাশ ছটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে, অথচ চোখের পাপড়ি ভেজা এবং পানিও গড়াচ্ছে। মুখটা লাল হয়ে আছে। চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে। বলছে জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত এবং আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যানটার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে নিঃশ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়েই গেল, সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু যায় আসে? পলাশ হেসে উঠল একবার শব্দ করে। আরে পাস, তোমার বাপের ঘরে যে এরম একখান আইটেম আছে, জানলে কি আর বেচারা। অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনীর পর্ণের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বু বিষয়টা সহ্য করতে পারবে? নিকাবের একাংশ ছেড়ে পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু। এখন শরীরে বোরকা, বুকের উপর এক টুকরো ওড়না আছে। সকলে দেখছে তাকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মুচড়ামুচড়ি শুরু করেছে। অন্তু বাঁ হাতে তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায় আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করলো। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করলো। সে জায়গাটি আলোকিত। তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থরথর করে কাঁপছে আবারও। অন্তু হাওমাও করে কেঁদে উঠল, মুখে হাত চেপে ধরে, কিন্তু কোনো আওয়াজ করলো না। আমজাদ সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়। চোখে মুখে আতঙ্ক। ডেকে ওঠেন অস্ফুট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থেতলানো প্রায়। শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ। টলছেন উনি, চোখ খুলে রাখতে পারছিলেন না বোধ হয়। ড্রাগ দেওয়া হয়েছে হয়তো। মেহেদি রঙানো দাড়িগুলো থুতনিতে গভীর থেতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু দৌড়ে গেল আব্বুর কাছে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের ধাক্কায়। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল, যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুঁচকে ঝলসে যায় ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব কড়া ড্রাগ ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওড়না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন। ভিখিরির মতো ভিক্ষা চেয়ে উঠলেন। ও পলাশ, আব্বা আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ, পাপ করেছে আমার ছেলে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা, তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ, ওরে ছাড়ো। আমাকে মারো তুমি। ও পলাশ, আমাকে মারো,
দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো পলাশ। পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডবল ডবল দেব পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলেও কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়াই বোধ হয়। জয় একদৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। ও ও মার খেয়েছে, কতবার কতভাবে খেয়েছে। শরীরে বিভিন্ন স্থানে বাঁশ সুই গাঁথা হয়েছিল। তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছড়াতো। খুব চিৎকার করেছে জয় বন্ধ ঘরে। কই কেউ তো বলেনি সেদিন, বাপ ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে, ন্যাকামি যত সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনো আছে শরীরে। এখনো রাত চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ ঠেকিয়ে হিপ বোনের ওপরে কোমর সংলগ্ন কচেরুকাতে টান ফেলা হতো। তার চিকিৎসা করতে পিঠে স্টেনলেস স্টিলের রড ঢুকিয়ে কত দিন হসপিটালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল। ওর তো মা বাপ কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য তো কই এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটপটানি বাপের। বাপেরা কি এমনই হয়? সব বাপ। তাইলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেল? ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গিলল জয়, 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তুর ওপর, ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে। আজ অন্তু অপমান হয়েছে, বাঁচাতে যায়নি জয়। শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসলো। কাকা, ডাক্তার কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে বলি, তাইলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ গরু সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে। তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন 1000 রোগীর মৃত্যুর ঘোষণা দেয় তার হাতের পালস চেক করে। তাদের মাঝে সব রোগী আত্মীয়রাই চেঁচায় কাঁদে। সেখানে কোনো একজনের কাঁদা বিশেষ লাগা চান্স আছে? কসাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়। তাই বলে কিছু জবাই করে না। আমাদের কাহিনীও সেম। আপনার মায়াডারে ভাল লাগছে। সুন্দরের কাছে সকলে কাবু, আমিও। মায়াডারে দেন সব মাফ। আমজাদ সাহেবের বোধশক্তি ড্রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে, জানেন তো, অনেক মেয়েরা কাজ করে সেইখানে। মানে বুঝতে পারতেছেন আমি কি বলছি? আপনাদের এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের ওপর। ঢিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের ওপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রাখে জোর করেই। কুকুর যেমন গন্ধ শোকে, ওভাবে নাক টেনে বৃষ্টি আওয়াজ করে মুখ দেয়। অন্তুর হাতে যেখানটায় পলাশ টেনে ধরেছিল সেখানকার শিরাগুলো ফুলে উঠেছে। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এরই মাঝে নিজের ওপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে এসব ঘটে, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথেও কি এসবই হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য। তাই মানুষ কঠিন সত্যিগুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে অপর হাত দিয়ে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরলো। নাকটা অন্তুর গলার সাথে ঘষলো একবার, খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে। ছাড়েন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছনে ফেরে, ছাড়েন ওরে, আর দরকার নাই, এই যথেষ্ট, আর না। ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসলো। চুপচাপ ঘিরে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের ওপর রাখে। ভাই ছাড়েন ওরে, ছাড়তে বলতেছি আমি। উচ্চ লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠে বলল, ছাড়, ছাড়তে বলছি না, ছাড়। পুরো রূপটা কম্পিত হয় সেই স্বরে। একদম গুমাট হয়ে উঠল পরিবেশটা। খেপা মহিষের মতো শ্বাস ফেললো জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তু কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে বেসামাল। অন্তুর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠছে আমার। পলাশ হেসে উঠল, জয় আমি জানি তুই খেপা, তবে পাগল বা বোকা না। আমি কি তুই জানিস, কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস হুঁশ আছে? একটা মাগিরে ছাড়াইতে তুই কেমন কি জয় আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই, আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হয়েছে আপনি ধরবেন,
ধরবেন, এরপর যা পন চাই করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসলিউটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি সুর নাচতেছে ভাই। মন চাচ্ছে সবগুলারে একদম চেঁচে ফেলি। আপনার ইচ্ছে হয়েছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন এটা আপনি শুনতেছেন না, এটাই সমস্যা। একবার না কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিঁচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তুর চোখের সামনে ভাসছে তখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল। তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখ মৃদু আলোতে জলজল করে উঠল। সেই মুখে প্যাচ প্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ আজগর। আমার মাথা সবসময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবে রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল। পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশু দিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝহারের মতো খানকির ছাওয়াল যদি 2000ও উপস্থিত থাকে, আমি জয়, আমি এক এক হাজারের মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন বাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ছুঁকলো, আরমিন, দ্রুত ওঠাও তোমার বাপকে, আমরা এখনই বের হবো, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলি থুতু এসে মুখে পড়লো জয়ের। অন্তু বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশে সরু হাসির আওয়াজ পাওয়া গেল। সাথে লোকগুলোও হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরো চমৎকার করে হাসলো। অন্তুর ওড়না তুলে মুখের থুতুটুকু মুছে আরো সুন্দর করে হাসলো। তুমি আমায় থুতু দিলে তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়, কিন্তু এখন ওঠো জলদি। হাজার হোক আমি একা। পিস্তলেও যতদূর সম্ভব বড় জোর 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো দ্রুত ওঠো, আমি সাহায্য করব তোমার বাপরে উঠাইতে। বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা। তখন ঈশার আজান পড়ছে চারদিকে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, ঠান্ডায় অন্তু থরথর করে কাঁপছিল, কিন্তু চেহারা উদ্দীপনাহীন। ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন। সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল, জয় বলল, এইখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ট্রাক দেওয়া হয়েছে হয়তো। অন্তু তাকালো না, তার ভয় হচ্ছে। জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে? সে এক কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আর এক নেকড়ের সাথে পথ চলছে না তো। অন্তুর শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখের সেই লোলুপ দৃষ্টি, যখন তার পর্দা হটানো হচ্ছিল। কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিচ্ছু বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য। জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে। সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল। একবার পা ফাসলালে তিনজনেই ঘাড়ের শিরা ছেড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তুর হাতে দিয়ে বলেছিল, ধরো এটা। অন্তুর বুকে ধরফড়ানি তখনও থামেনি, আর না ঘৃণার আগুন নিভেছে। তবু সে যান্ত্রিক হাতে ধরলো ফোনটা। গোটা ঘটনাটার হিসেব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর। অন্তু আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অচেতন, ব্যথা বোধ হয় টের পাচ্ছেন না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে? জয়ের হুট করে তার মাথায় এলো, সে এসব করছে কেন? ননসেন্স কাজকর্ম সব। সে যুবসেবক হিসেবে এসব করতেই পারে, তবে সেটা খেয়াল মতো। তাই বলে আরমিনের বাপের সাহায্য? একবার তীব্র ঘৃণার চোখে দেখলো আরমিনকে। চোখ দুটো আক্রোশে জলজলে করে উঠল। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে, মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখলো। অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেললো। চোখে এসে পানি জমলো একদলা। ভেতরের যন্ত্রণারা ধিক্কার দিল ওকে। বোকা মেয়ে,
তুই তো জবাই হয়ে গেছিস, তোর আর কিছু বাকি আছে? মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয় কি? যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে একরত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। এই আবরণ খোলার পর তা দর্শনে কতগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাট। 22 বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস? আরেকটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয়, বোধহয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। বাচ্চাটার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে। সে একা নয়, তার পাশে আরো দুটো পুরুষ অবয়ব চট করে হোলস্টারে হাত রাখলো। পিস্তলটা বের করে তাক করে ধরলো। জয় হেসে উঠল। আরে আরে, মুস্তাকিন সাহেব যে। হাসি থামিয়ে মিছিমিছি গম্ভীর হলো। ভেতরে যাননি কেন? আর একটু হলেই খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেন, অন্তত লেডিস। এই পরিস্থিতিতেও এমন নোংরা মস্করা অবশ্য জয়ের কাছ থেকে আশা করাই যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখলো। ক্ষণকাল চোখ ফেরালো না। জয় সিগারেট ধরিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের নড়বড়ে দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ ঢেকে নিন অন্তু। ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকার বোধ অথবা কর্তব্য, যাই হোক, ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল, তো যান তাইলে, আমার গাড়ি আসবে। ভিআইপি লোক তো। চোখ মারলো কথা শেষে। মুস্তাকিন হাসলো, খুব শীঘ্রই দেখা হবে। জয় মাদানের মতো কাঁধ ধুলায়। ওরা চলে যেতে জয় পেছনে তাকায়। পুরনো দুতলা রুফটপ থেকে পলাশের জলজলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দল সহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবিয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চের ওপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে। আসলেই যা সহজে পাওয়া যায় না, তা হুট করে পেরে মানুষ আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সে আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না। আজ যাচ্ছে, যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসলো। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণবোধ হয় অন্তুর মতো হয়। প্রাণ নেই মুখে, উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর ওপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে। অন্তুর দেহ সেখানে বসা ছিল। তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ হওয়া, এরপর আব্বুর, এরপর অন্তুকে ডাকা, বাকিটা আরো ঘোলাটে। জয়ের আচরণ আরো রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসেবটা সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না। কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বসলো মেঝের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। একরোখার মতো বলে উঠল মুস্তাকিন, আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার, বলুন। অন্তু সেই নিস্তেজ স্বরে কিছুক্ষণ পর বলল, ইচ্ছে দুজনে দুটো, কারটাকে প্রাধান্য দেব? আমারটাকে। এ পর্যায়ে যেতে লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর ছিল। যা ভাববেন তাই। কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো বলল, আমার উচিত হয়নি সময় 1 ঘন্টা দেওয়া। আমি ভাবছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম। যখন উপরমহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছে আসামিদের। সিনিয়রদের কথা অমান্য করিনি। মোস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কথাই বলল না। তার নিজের কথা ভাবার অবকাশে নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ফিরে আছে আব্বুর কানের সেই সিগারেটে পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ কলুষিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন, তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে, পরনে সাদা ধপধপে পাঞ্জাবি। এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতে তর্জনী আঙুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, তারা চলছে। আর আসছে না দৃশ্যটা। সবটা অন্ধকার। রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল। এত তাড়াতাড়ি রাত নামলো। সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে। ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থামলো। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতে কবজি ধরেই বললেন, কিসের ট্রমায় আছে এইটুকু মেয়ে? পোশাকের এই হাল কেন? আপনার কে হয় মেয়েটা? মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তু ওর? জানে না ও। অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের
আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশি তাকে হুমকি দেওয়া চিরকুট পাঠিয়েছিল, ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার হুমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশ। তবে সে একা নয়, আরো কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মোস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথাই পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রায় বুপ্রেনরফিন ড্রাগ ইনজেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে, পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন তো কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা? কিন্তু এসব কারা করেছে আর কেনই বা করেছে, এই প্রশ্ন উঠলে চিকিৎসকবাদী কেস ফাইল করা হয় আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এইভাবে চুপ থাকি না, কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন তো। গভীর ক্ষত মানসিকতায় কোনো ঘটনা তাকে আঘাত করেছে, যা তার জন্য একযোগে নেওয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার, ওর কন্ডিশন যেটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকাতে যাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেসার ইম্প্যাক্টেড তার মানসিকতার ওপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসেবে নিচ্ছেন না যেন? কোনো রকম পদক্ষেপ নেই? আমি ঠিক বুঝতে পারছি না বিষয়টা। এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে। মানে মুস্তাকিন থামালো। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি না। তবে অন্তর এক্স্যাক্ট অবস্থাটা জানতে চাইছি। আমিও জানি না কি হয়েছে। ওর কি অবস্থা? মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার, মেন্টালি প্রেসার ফিল করছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলুশন আসছে মস্তিষ্কে। সি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখনো অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চাইছে। শুরুতে কেরিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখন পুরোপুরি ভালোও না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সবকিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে পাঠা না দুধটা এনে দিতে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না। আগে ছিল, এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তর এত মারধর সহ্য করেও তুলিও বাড়িতে রয়ে গেছিল। হামজা আনতেও যায়নি। আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরে টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণটা কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ার পরিকল্পনা থাকে? এইসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে নাই জয়ের থেকে। সাদা ধপধপে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে ওঠে, তুই কি লালন ফকিরের ভক্ত? ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে। চিন্তিত মুখ, উদ্বেগে ভ্রু কুঁচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুজে কপালে আঙুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ প্রায় 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথমবার করেছে এমনটা নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষ তার। তাও আবার অহেতুক সব কারণে এসব উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির ওপর খয়েরি রঙের একটা শার্ট পরে বেরিয়ে গেল জয়। গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখলো। কেউ ভোট দিতে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখন সেটে রাখা অথবা ঝুলছে উপরের তারে। যাওয়ার সময় তার সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম আভিজাত্য ফুটে ওঠে তার শরীরে। পায়ে চামড়ার স্যান্ডেল, বেল্টটা খোলা, হাতে একটা রূপোর বালা। আশেপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল, হাত উঁচু করে বৃদ্ধা আঙুলের টিকা দেখে ঘাড় নেড়ে হাসলো। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকলো। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য। ডেইরি ফার্মের পেছনে মাঝহাটদের আস্তানা। সেখানে ঢুকতেই নাক কুচকে ফেলল রাহাত। ভাই, কেন ঢুকতেছেন? বাইরে খাড়াইয়া দুধওয়ালা বেটারে ডাইকা আনি, গন্ধ লাগতাছে। জয় গুনগুন করে গান গাইছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মা, তাই তোমায় ভালোবাসি।
গোয়ালের মাঝ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে। রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাঁচা মারতে মারতে এগিয়ে গেল ডেয়ারি ফার্মের চারপাশে দেয়া উঁচু দেয়ালের দিকে। তখনও গান গাইছে, জয় বাংলা, বাংলার জয় হবে 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 জয়, জয় আমিরার বাংলার জয়। থেমে গেল। আরে সালারা, আবার গান ধরলো, জয় বাংলা, বাংলার জয়। লুঙ্গির কাছা পেছনে গুজে এক লাফে চড়ে গেল প্রাচীরের ওপর। অল্প একটু মাথা বের করে দেখলো ওপাশের মাঠে একটা গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়। সেখানে মাঝার শুধু চেয়ারে স্ক্র্যাচে ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানব জাতি সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করতো না যে তার মাঝারের সাথে সম্পর্ক ভালো, আবার তলে তলে হামজাও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরো একজন পিঠ এপাশ করে ঘাসের উপর বসে আছে সেই মিটিং এ। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নেহায়েত মুখোশ, অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথে মিশে থাকে, এটা বোধহয় খুব সস্তা তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের ওপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারা দিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু রাখে। সে কোনোদিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দেওয়াকে সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতাটা আছে, নিজের সেই গুণটাকেই সে ভালোবাসে। দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে এগিয়ে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকলো, শোন কন ভাই, বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেইগুলা দেখা লাগবে তো। ইটস এন্টারটেনমেন্ট। নিঃশব্দ শীতের রাত, 1:30 পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাবেয়া বোধহয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থেতলে মারা হয়েছে, শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনি ঠেকিয়ে। দুনিয়াটাকে পর মনে হয় তার খুব, মাথাটা শূন্য। জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো আমজাদ সাহেব ভৎসনা করেছিলেন তাকে। অন্তিক জবর তেরা ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকেই। সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল, অথচ সে বাপের সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে গিয়েছিল। জিদের বসে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপলো। সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে জানে। কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরো অন্তিকের না, বরং বেশিরভাগটাই উৎসাহ মার্জিয়ার, কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো জ্যানত্যান মহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুদের টাকা দেওয়ার জন্য যে আইটা দোকানে হওয়ার কথা, তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলে খেয়ে ফেলত। দোকানে ভাড়া পড়তে শুরু করলো। অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজিই ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানা করিয়ে আসার তো প্রশ্নই ওঠে না, কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো, পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকা সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে একথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুলটা, ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। যে আব্বুকে টক্কর দিতে এত কিছু, সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি। দিন দিন মৃত হয়ে উঠছিল। মার্জিয়া খুব জেদি মেয়ে, তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের। সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপ ভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এবাড়ির লোকেদের দায়ী মনে করত এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মাকে এই জন্যই সহ্য করতে পারেনি কোনোদিন। অন্তুর গাল বেয়ে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সেই কান্নার আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চুকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায়ে এই মূল্য চুকালেন। কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের হাতে? বোন হিসাবে? এরকম তো হওয়ার কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়? ছোটবেলার সেই সব সুন্দর খুনসুটির দায়? কিসের দায় চুকিয়েছে অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝে আলতো করে ঠোঁট বাঁকিয়ে হাসলো।
নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস চাপিত হচ্ছে। একের পর এক বোমা আতশবাজি ফুটছে, বিকট আওয়াজে যেন ছাদের ওপর এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটলো। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন। তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরোপুরি। তার খানিক বাদে সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস রাতের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামলো উল্লাস। তবুও দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি চলছে, এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাঁদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে। তার উপর মানসিক চাপ। রাবিয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই, এটা চলে আসছে এমন ভাবেই। সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না, বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবিয়া পাশে ঘুমিয়ে যেত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুকে বসে থাকে সেভাবেই। একদম নীরব হয়ে গেছে পরিবেশটা। তার উপর ঠান্ডা আবহাওয়া আর শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গেছে। বেশ কিছুক্ষণ পর ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনো মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নারকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে গেছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিস্তড়িত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসলো। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শিরদার বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অবয়ব ধপ করে বসে পড়লো আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের ওপর। বহুদিন পরে ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানা কম্বলে। অন্তু উঠে বেরিয়ে গেল রুম থেকে।